মর্নিং বন্ধুরা, এখন বাজতে চলছে সকাল 11:04। আর আমার ঘুম থেকে উঠে বাসে সমস্ত কাজ রান্না হয়েছে। ডাল, বটবটি ভাজা, ভাত এগুলো হয়ে গেছে। এখন বসিয়েছি কচুর লতি কাঁঠালের বীজ দিয়ে। আর মা ওদিকে কেটে দিচ্ছে হচ্ছে কচুর পাতা রান্না করবো আজকে। বেশিরভাগটা আইটেমই কচু, কারণ অনেক দিন ধরে খাওয়া হয় না। তো পাশের বাড়ি এক ননদ তুললো, তো মা বাকি কচুর পাতা তো বললো যে বৌদি খাবা নাকি। তো আমি বললাম যে হ্যাঁ, বাকি কচুর পাতা তো খাওয়াই যায়। তো সেই জন্য যে মাকে বললাম যে কেটে দাও, আমি রান্নাটা করি। তো ওইদিকে কচুর লতিটা রান্না হলে ব্যাস হয়ে যায়। এদিকে ছেলেকে খাওয়ানো শেষ। আমার বড় একটা ঝামেলা ছেলেকে খাওয়ানো। ওকে অনেকক্ষণ ঘুরিয়ে এদিকে ওদিকে দেখিয়ে তারপরে খাওয়াতে হয়। তো ওকে খাওয়ানো শেষ, এদিকে বিছানা গোছানো কমপ্লিট। শুধু এখন জামা কাপড় ধোয়া বাকি আছে। রান্নার পরে যে বাসনগুলো বেরোবে সেগুলো ধোয়া বাকি আছে। তারপরে তো টুকটাক কাজ আছে, অনেক কাজ। যদি সমস্ত কাজ তোমাদের দেখাতে চাই তাহলে ভিডিও হয়ে যাবে বহুত বড়। তো সেই জন্য সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর এদিকে কচুর লতিটা আজকে মনের মতো করে ঝাল ঝাল দিয়ে সেই টেস্টি করে রান্না করছি। শুকনো মাছ দিলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু বাবার জন্য আর শুকনো মাছ দেওয়া হবে না। আর আমার এদিকে 11টা বেজে গেছে, খুব খিদে পেয়ে গেছে। সকালবেলা চা বিস্কুট খেয়েছি না। তো মা কাঁঠাল দিয়ে চিড়া দিয়ে এগুলো খেলো। বা দাদাভাইকে বললাম ভাত খেয়ে নাও, তো একটা কাজ করে আসলো। তো এখন ও ভাত খাবে, ছেলের ভাত খাওয়া হয়ে গেছে। আর বাবা খাবে হচ্ছে কাঁঠাল দিয়ে চিড়া। আর আমি একটুখানি ছাতু খাবো, সেন্টারের ছাতু দিয়েছে, তো সেই ছাতু খাবো। তো এই আর কি। তো চলো দৌড়াদৌড়ি করে রান্নাটা আগে কমপ্লিট করে নিই, কারণ আমার কাছে মনে হয় রান্নাটা সব থেকে বড় কাজ। এটা হয়ে গেলে তারপরে বাকি কাজগুলো আরামসে করাই যায়। এই যে কচুর লতি, ও কাঁঠালের বীজ দিয়ে কচুর লতি যে কি টেস্ট, একদম লোকাল কচুর লতি। বাবা নিয়ে আসছে শ্বশুরমশাই। এই হচ্ছে সেন্টারের ছাতুটা দেওয়াতে এত ভালো হয়েছে, এক প্যাকেট খেয়ে নিয়েছি। মানে সবাই মিলে খাই, আমি তো আর একা খাই না। ছাতুটা দেওয়াতে এত ভালো হয়েছে। সকালবেলায় ছাতু একটুখানি লবণ দিয়ে ইসে দিয়ে খেলেও বাস পেটটা অনেকখানি ভরা থাকে। তো দেখো এইটুকু ছাতু নিয়ে নিলাম। চলো এখন ছাতু খাবো। করো বাবা, বাবা তুমি কি করছো? তুমি কি করো বাবা? তুমি কি করছো বাবা? ঘোড়াকে কি করো? ঘোড়াকে জল দাও। তুমি তো পড়ে যাবা। বাবা কি কাজ করছে দেখো, জল দিয়ে মুছে দিচ্ছি। সকালে 2-3 বার মানে জামা প্যান্ট চেঞ্জ করা হয়েছে, আবার এখনো তো 12টাই হয়নি। 12:30 1টার দিকে স্নান করবো। দেখো কি অবস্থা। এখন রাত্রি বাজে 9টা। যদিও বা অনেকক্ষণ আগে ভাবছি যে আজকে একটা তরকারি রান্না করব, কিন্তু বাচ্চাগুলো এত লেট করে ঘুমাইছে, সেই জন্য আর মানে তাড়াহুড়ো করে রান্নাটা করতেই পারলাম না। আসলে মনের মতো করে ভাবছিলাম আজকে একটু চটচটি করব, যেহেতু ঘরে সেরকম সবজি আছে। যেরকম দেখো এই যে কচু আছে, তারপরে হচ্ছে কাঁঠালের বীজ আছে, আলু আছে, বেগুন আছে, পটল আছে, তারপরে এই যে এটা কাটছি বটবটি আছে। সমস্ত তরকারি দিয়ে একটা চটচটির মতো নিরামিষ তরকারি দারুণ লাগে খেতে। তো সেটা ভাবছি করব, কিন্তু ওই যে এত লেট করে ঘুমায়। মানে যেদিন ভাবে তাড়াতাড়ি ঘুমাবে সেদিনই লেট করে, আর যেদিন ভাবে একটু লেট করে ঘুমাবে সেদিনই তাড়াতাড়ি ঘুমায়। আর ঘুমানোর সময় নানান কথা বলে, কি যে বলে বোঝাতে পারবো না। এই বলে, এর বলে বল হারিয়ে গেছে, এ বলে এরকম করছে ওর সাথে, এ বলে দুষ্টুমি করছে, ও বলে ট্রাক্টর গাড়ি কিনবে, নানান কথা ওর তখন মনে পড়ে। আবার যদি ওকে বকা দেই তখন বলে কি আমাকে বকা দিবা না, যদি একটুখানি মাইর দিই বলে কি আমাকে মাইর দিবা না। তখন হাসিও পায়, আবার কেমন করে জানি হাসে। তো যাই হোক, এরকম করতে করতে রাত্রি 9টার সময় দুইজনই ঘুমালো। ছোটরা তো আগেই ঘুমাইছে, যখনই ও প্যাচাল করে তখনই আবার ও উঠে পড়ে।
তো যাই হোক, এদিকে ঘুমালো, তারপরে এই যে আমি বসলাম তরকারি কাটতে। আর এদিকে তরকারি কাটছি আর মা দিয়ে কাঁঠালে বিচিগুলো ছিলে দিচ্ছে, কারণ কাঁঠালে বিচি কাটতে একটু সময় লাগে, খেতে যেরকম ভালো লাগে সেরকম কাঁঠালে বিচি কাটতে সময় লাগে। তো সেই জন্য মা এদিকে কাঁঠালে বিচিগুলো কেটে দিচ্ছে। আর কি জানি কথা বলছিলাম আর কি। তো এদিকে আমার ফট করে মনে পড়লো আজকে দুধই জাল দিইনি, মানে 2বার দুধ আনা হয়েছে, একজনের বাড়ি থেকে 1 পোয়া, একজনের বাড়ি থেকে 1 পোয়া। তো 1 পোয়াটা জাল দিয়ে পুচকুকে খাইয়েছি, আর বাকিটা জাল দেওয়াই হয়নি। তো এখন আবার দুধও জাল দেবো। তো চলো ঝটপট তরকারিগুলো কেটে নেই। বাবা, তো এদিকে আবার হচ্ছে মা ভাত রান্না করে ফেলেছিল, ভাত আর আলু সিদ্ধ দিয়েছিল। আর এদিকে আমি এখন তরকারিটা করব আর ডিম অমলেট করব, এই হচ্ছে রান্না। তো ওইদিকে আমি ফোনও করলাম তোমার দাদাভাইকে যে কোথায় আছো, কখন আসবে। তো বলছে যে এই চলে আসছি আর এখনই আসছি। তো তারপরে ওই যে একসাথে হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো এদিকে হচ্ছে ডিম অমলেট করলাম, আর এদিকে ডিম অমলেট করে আর কড়াইটাকে আবার ধুয়ে তারপরে রান্না করতে। আমাদের বাড়িতে এই হচ্ছে এক সমস্যা, মানে 2টা কড়াই যায়, কিন্তু কি বলো তো, মানে মাজতে হয় 2টা কড়াই আবার। তো সেই জন্য একটা কড়াই এই যে এরকম করে রান্না করতে হয়। জানো যাদের বাড়িতে নিরামিষ আমিষের ব্যাপারটা আছে কতটা ঝামেলা হয়। তো কি করব, এখন কিছু করার নেই। আর তো চলো এদিকে ডিম আমলেটটা করে নিচ্ছি। আর আরেকটা সেন্টার থেকে ডিম দিয়েছে, ওটা আমি ভাজা করে নেব, মানে সেদ্ধ ডিম তো, ওটা ভাজা করে নেব। তো এদিকে হচ্ছে আমি আর তোমাদের দাদাভাই হাফ ডিম খাবো, আর এদিকে মাকে এই যে ভাজা ডিমটা দেবো। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করবো। ওদিকে হচ্ছে দেখো তোমার দুধটা বসিয়েছি, কারণ হচ্ছে দুধটা জাল করানো হয়নি বললাম না, সেই জন্য। দারুণ জিনিস বলতে কি বলো তো, তো এদিকে পেঁয়াজটা ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে রান্না করব হচ্ছে সবজিটা। আর এটার মধ্যে কালো জিরা দিলে আরও বেশি টেস্ট হয়, কিন্তু কালো জিরা ছিল না। আর গুঁড়ো মাছ দিলে তো, মানে ছোটো ছোটো মাছগুলো দিলে তো আরও বেশি টেস্টি হয়। তোমরা যারা যারা আমার ব্লগ দেখো শুরু থেকে শেষ অবধি, সবাই জানো যে আমার মামিকে সবাই চেনো, আর প্রচুর প্রচুর ভালোবাসা দাও। তো আমার মামি যেদিনই আসে আমার বাড়িতে, সেদিনের ভিডিওগুলো দেখে অনেক কমেন্ট আসে যে মিতু তোমার মামি হচ্ছে তোমার মায়ের মতো, তোমার মামি এত ভালো। সত্যিই ও ভালো, যেটা ভালো সেটা ভালো। ওর মনের মধ্যে কোনো রকম ঘোর প্যাচ কোনো কিছু নেই। ও এতটা সরসাদা, প্রথম দেখাতেই সবার সাথে এমনভাবে মেশে যে কি বলবো। তো সেই মামিরই অনেক বড় একটা সমস্যা হয়েছে, তোমরা ভিডিওটা দেখলে বুঝতেই পারবে। আমি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছি, যার কারণে কিন্তু ছোটো ছেলের মুখে যে মামা ভাতটা দেওয়া সেটা অনেকটা পিছিয়ে যাচ্ছে। আমি নিজেই বলেছিলাম যে থাক, কদিন পরেই দাও, কারণ এতটা কোমরের ব্যথা নিয়ে ও রান্নাবান্না সমস্ত কিছু করতে পারবে না। বাড়িতে এখন বলতে গেলে মামি রান্নাই করে না, দিদা রান্না করে, কারণ মামির সাথে আমার প্রতিদিনই কথা হয়, তোমরা তো জানোই।
তো এদিকে দেখো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট, যার যার ভাত দিয়ে দিলাম, আমাদের ভাত ঘরে নিয়ে গেলাম। আর এখানে যেহেতু আজকে একটুখানি দুধ নেওয়া হয়েছে 1 পোয়া 1 পোয়া করে, তো এদিকে দুজনকে 2 কাপ দিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাইয়ের জন্য দুধ রাখলাম, আমি দুধ খাই না। তো যাই হোক, আজকে তোমাদের দাদাভাই জোর করে বললো যে দুধ খাও দুধ খাও দুধ খাও। আসলে তোমরা অনেকেই কমেন্ট করো যে মিতুর শরীর অবস্থা কেন এরকম হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে। অনেকে তো আবার এটাও বলছো যে সুগারটা টেস্ট করো। তো সুগার আমার টেস্ট করা আছে, আমার সুগার একদম নর্মালি আছে। তো আসলে কিসের জন্য হচ্ছে না হচ্ছে সেগুলো আমি না হয় তোমাদের পরে একটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এদিকে রান্নাবান্না শেষ, সমস্ত কিছু কমপ্লিট করে নিলাম। এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা আর ঘরটা পরিষ্কার করা পাতা। কারণ কি সারাদিনে এত ধুলো ময়লা, এইভাবে কিন্তু ইচ্ছা করলে শুয়েই পড়তে পারি, কারণ শরীর তো আমার দেয় না, মনে হয় শুয়ে পড়ি। কিন্তু না, আমার শরীরটা যতই না দেখ, এই ঘর পরিষ্কার না করে আমি রাত্রে কি মানে শান্তি মতো ঘুমাতেই পারবো না। এই দেখো, এইখানে বই ফেলে রেখেছে, এইখানে হচ্ছে কি বলবো ক্রিম ফেলে রেখেছে, কি অবস্থা করে রেখেছে ঘরের। ওখানে বসিয়ে ওকে খাইয়েছিলাম, ওটা পড়ে আছে ওখানে, মানে যা ইচ্ছে তাই ঘরের অবস্থা। এইভাবে রেখে আমি ঘুমাতেই পারি না, সেটা আমার রাত্রি 12টা বাজুক, 12:30 বাজুক, যা 11টা বাজুক, আমার পুরো পরিষ্কার করে তারপরেই ঘুমাতে হবে। তো যাই হোক, এটা আমার মতো কার কার এরকম স্বভাবটা আছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, এদিকে আমি হচ্ছে সুন্দর করে ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিব। যদিও বা ঘরের ময়লা বাইরে বের করতে নেই, এক কোণে জমা করে রাখবো, আর রান্নাঘরেরগুলো বের করে বারান্দার মধ্যে জমা করে রাখবো। তো ভেবেছিলাম যে ঘরটা মুছবো, তো যেহেতু ও তাড়াতাড়ি চলে এসছে তাই আর ঘরটা মুছিনি, কারণ খাওয়া দাওয়া করে মুছতেই হবে এটোটা, তো একবারে পরে মুছে নেব। তো চলো, ঘর দোর সমস্ত কিছু পরিষ্কার করে নিই। আর এত বালু হয় আমার ঘরে, মানুষ ভাববে যে আমি বোধহয় ঘর ঝাড়ি না, কিন্তু আমার ছেলে একবার নিচে নামবে আবার উঠবে, একবার নিচে নামবে আবার উঠবে, এরকম করতে 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 আমার ঘরের মানে কতবার যে ঝাড়ি আর কতবার যে মানে বালু বেরোয় কী বলবো। তো যাই হোক, এখন বাচ্চা মানুষ বাড়িতে আছে, এরকমটা হবে। যখন 5-6 বছর হয়ে যাবে তখন আর এরকমটা করবে না, যখন ও নিজে নিজে বুঝতে শিখবে যে এরকমটা করা যায় না, জুতো পরে সবসময় থাকতে হয়। তো এই আর কি। তো এই দেখো, বরমশাই চলে আসলো। তো এখন তাড়াতাড়ি করে হচ্ছে খাওয়া দাওয়াটা করে নেব, ও বাথরুম টাথরুম থেকে আসবে তারপর। এই মাত্র আমি ফ্রি হলাম, কি বলবো, মাথা খারাপ হয়ে যায়। বড়টা এখন এত ইসে করে ঘুম নিয়ে, ওকে 2 ঘন্টা লাগে এখন ঘুম পাড়াইতে। আর ঘুমের সময় নানান কথা বলে, লঙ্কা আছে, নানান কথা বলে, বলতে বলতে যদি আমি বকা দিই বলে কি মা বকা দিও না, যদি একটুখানি মায়ের দিই বলে কি মা মায়েরও না আমাকে। তো তখন আরও হাসি পায় ওর এগুলো কথা শুনলে। তো যাই হোক, ঘুমাইলো, তারপরে যে তরকারি রান্না করলাম, ডিম আমলেট করলাম। তো চলো, এখনও যে ও আসছে, এখন একসাথে চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, বুঝতেই পারছো যেটা টাইটেল আর থাম্বনেল দেখে, যে সত্যি এটা এত খারাপ জিনিস তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, কারণ তোমরা সবাই ওকে এত ভালোবাসো। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা দরকার। তো চলো আগে খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। দুপুরের খাওয়াটা 1টার সময় খেয়েছি না, এখন রাত্রি 10টা বেজে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে। খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সামনে আসছি। দেখো বন্ধুরা, এই করতে সেই করতে রাত্রি 11টা বেজে গেল। আজকেও আমি আলমারিটা গোছাতে পারলাম না, তার মশারি, আজকেও আলমারিটা গোছাতে পারলাম না। মানে প্রতিদিন ভাবি রাত্রেবেলা করে গোছাবো, দিনের বেলা তো একদমই সম্ভবই না আলমারিটা গোছানো। রাত্রেবেলা গোছাবো, কিন্তু রাত্রেবেলা যেই সেই, এখন আমার আর শরীর একদমই দিচ্ছে না, মনে হয় বিছানার মধ্যে খালি পড়লে বোধহয় আমি ঘুমিয়ে পড়বো, এরকম অবস্থা, চোখগুলো পুরো টানতেছে। তো যাই হোক, তোমাদের সাথে যেই কথাটা শেয়ার করার সেটা হচ্ছে, জানোই ছোটো ছেলের মুখে ভাত হওয়ার পরে একটা রিচুয়ালস থাকে, মামা ভাত খাওয়ানো বা শাক ভাত খাওয়ানো। কিন্তু তোমাদের হয়তো বা একবারও মনে হচ্ছে কি না যে মিঠু কেন যাচ্ছে না এখনও ছোটো ছেলেকে শাক ভাত খাওয়াতে। আসলে এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমার মামি যাচ্ছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। মানুষ বলে না, ভালো মানুষ বা সৎ মানুষ আর ভালো মানুষের ভগবান বহুত পরীক্ষা নেয়, সেটাই হয়তো বা হচ্ছে। কারণ আমার মামি, তোমরা যতটা না ক্যামেরা দেখে বুঝতে পারো বা আমি যতটুকু তুলে ধরতে পারি,
তার থেকেও অনেক 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 গুণ ভালো। মানে ভালো মানুষকে ভালো বলতেই হবে বন্ধুরা। ও সত্যি মানে এতটা ভালো আর এতটা সরলতা, মানে এতটা ইনোসেন্ট, কি বলবো, ও সবার সাথে মিশে যায়, 1 সেকেন্ডের মধ্যে সবার সাথে মিশে যায়। অচেনা চেনা কোনো কিছু নেই, সবার সাথে কথা বলে, হেসে খেলে সবাই সাথে আপন করে নেয়। এমনভাবে প্রথম দেখাতেই তোমার সাথে কথা বলবে বা এমনভাবে তোমার সাথে মিশবে, মনে হবে যে মামির সাথে হয়তো বা তোমরা প্রথম না, অনেক বছরের সম্পর্ক। যেরকম দেখো না, আমার শ্বশুরবাড়ির লোকেদের সাথেই আমার বড় ননদ, বড় ননাস, ছোট ননাস, আমার জ্যাঠতো ননদ, এদের সাথে কবারই বা দেখা হয়েছে। ওই পুচকুর অন্নপ্রাশনে, বার্থডে, এই সময়। আর বাকি সময় তো ওরা থাকে না, ওই অনুষ্ঠানের সময় আসে, তখন একটু করে দেখা হয়। তারপরেও ওদের সাথে এমনভাবে মিশে গেছে আর ওদের সাথে এমনভাবে কথা বলে বা এমনভাবে মানে ওদের সাথে মিশে গেছে, মনে হয় যে সেই কত বছর ধরে না চেনে। আর আমার শাশুড়ির কথা তো বাদেই দাও, এমন মানে দুই বিয়ানির মধ্যে এত মিল, মানে কি বলবো। তো যাই হোক বন্ধুরা, মামির এমন কঠিন পরিস্থিতি কি হয়েছে বলছি। মামির যে মেরুদণ্ডটা আছে না, আমার মামির যে মেরুদণ্ড, মানে আমাদের প্রত্যেকের যে মেরুদণ্ডটা আছে, জানোই তো সিজারের পরে একটা অবস্থা খারাপ হয়েই যায় মেরুদণ্ডর। তো মামিরও তো সিজারে হয়েছে, ভাই আর কি সিজারে হয়েছে। তারপর থেকে নর্মাল কোমর ব্যথা করতেই থাকতো। তো এমনি ব্যথার ওষুধ খেত, খুব ব্যথার ওষুধ খেত, মানে কোমর ব্যথাতে যেটা হয় আর কি, ওষুধ খেত। তো তারপরে রিসেন্ট আমার ছেলের বার্থডে বলছি, অন্নপ্রাশনের সময় থেকে প্রচণ্ড পরিমাণে আরও বেশি কোমরের ব্যথা, মানে একটুখানি ঝাঁকিও ওর কোমরে সহ্য হতো না। তারপর উঠলে বসতে পারতো না, বসলে উঠতে পারতো না, এরকম অবস্থা হয়ে গেছিলো। তারপর যথারীতি ওকে কোচবিহারে মামা নিয়ে গেছিলো। কোচবিহারে নিয়ে গিয়ে ওকে হচ্ছে এক্সরে ডাক্তার দেখাচ্ছে, তারপরে এক্সরে করতে দিয়েছে। এক্সরে করার পরে এক্সরে রিপোর্ট এসেছে যে ওর মেরুদণ্ডটা মেরুদণ্ড এক সাইড আর কি ক্ষয় যাওয়া শুরু হয়েছে আর কি। তো তারপরে ডাক্তারবাবু যেরকম হয় আর কি, ক্ষয় গেলে কি অনেক ওষুধপত্র দিয়েছে, আবার হচ্ছে অপারেশনের কথাও বলেছে। সত্যি কথা বলতে মামি এটাতে খুবই ভয় পেয়ে গেছে। মামির ফার্স্ট অ্যান্ড লাস্ট অপারেশন ওই ভাই। তারপর থেকে মামি একটু মাত্র মানে সুইয়ের প্রতিও খুব প্রচণ্ড ভয় পায়, প্রচণ্ড ও খুব ভয় পায়, সুই বলো, ইঞ্জেকশন বলো, সমস্ত ক্ষেত্রে। তো ওটা শোনার পরে, যে অপারেশনের কথা শোনার পরে প্রচণ্ড ভয়ে আছে। আর অপারেশনটাও এখানে করবে না, মামা বলেছে বাইরে নিয়ে করবে, মানে ব্যাঙ্গালোর কথাই শুনলাম, ব্যাঙ্গালোরে নিয়ে করবে। তো এই জন্যই আর কি মানে সবাই আর কি চিন্তিত। তো আমরাও চিন্তিত, জানি বাইরে গেলে অবশ্যই চিকিৎসা ভালো হবে, আর রোগ যখন আছে চিকিৎসাও আছে, কিন্তু তবুও মামির প্রচণ্ড ভয়। আমি যদিও বা ওকে মনোবল দিচ্ছি যে কিচ্ছু হবে না, কিন্তু আমি নিজেও মনে মনে অনেকটা ভয় পাচ্ছি। আর সত্যি কথা বলতে মামির প্রতি আমি মামির নজরে কোনোদিনও দেখি না, তোমরা জানোই। ওকে আমি একদম আমার ফ্রেন্ড হিসেবে দেখি, বেস্ট ফ্রেন্ড বলতে গেলে। ওর সাথে আমার এখনও কোনো কথা নাই যে আমি শেয়ার করি না, বা আমি তোমাদের মানে খোলাখুলি বলতে চাই, মানুষ হয় না যে বন্ধুর সাথেই এমন কিছু কথা থাকে যেগুলো বান্ধবী ছাড়া আর কারোর সাথে শেয়ার করে না, অনেক সিক্রেট জিনিস থাকে। তো আমি আমার মামির সাথে সেই রকম প্রত্যেকটা জিনিসই শেয়ার করি, আর ও সেম আমার সাথে কিন্তু একদম বান্ধবীর মতোই মেশে। তো যাই হোক বন্ধুরা, তোমরা কমেন্ট করে ওকে ভালো ভালো কথা বলো, আগে হচ্ছে মনের মধ্যে শক্তি জাগিও, কারণ ও আমার ব্লগ দেখে আর তোমাদের কমেন্টগুলো অবশ্যই ও করবে। তো তোমরা যারা আমার পরিবারের সদস্য আছো, অবশ্যই ওকে মনোবল বা মনশক্তি জাগার জন্য অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভগবানের কাছে প্রার্থনা করবো তাড়াতাড়ি যাতে ও সুস্থ হয়ে যায়। আর এই জন্যই আমি ছোটো ছেলেকে নিয়ে এই মুহূর্তে যাচ্ছি না, কারণ ওর কোমরের ব্যথায় প্রচণ্ড পরিমাণে। আর যেহেতু বুঝতেই পারছো একটা কতটা লেভেলে আসছে যে ওকে বাইরে নিয়ে যেতে হবে। আর এই মুহূর্তে যদি আমি ওখানে যাই, ও অনেক কিছু আয়োজন করবে, আমি জানি। তোমরা আমার মামিকে চেনোই, কত কিছু আয়োজন করে আর কত কিছু করে। তো আমি চাচ্ছি না ওর এখন এই মুহূর্তে এত কিছু প্রেশার নিতে। তো যা হোক, ওর মামা ভাতটা কয়েকদিন পরেই খাওয়ানো হবে। এখন আপাতত মেন জিনিস হচ্ছে ও সুস্থ হয়ে ওঠাটা। ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, ভালো হয়ে উঠুক, তাই না? তা আর সারা জীবন তো পড়েই আছে, মামার বাড়ি তো আর কোথাও পালিয়ে যাচ্ছে না, অবশ্যই যাব। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কমেন্ট করে আমার মামিকে মনে শক্তি জাগিও।